গাইজ ভিডিও স্টার্ট হওয়ার আগে একটা রিকোয়েস্ট রয়েছে, আমাদের যে ওয়েবসাইট স্যাভেজ অন সেটা একবার হলো তোমরা ঘুরে আসো, এবং সেখানে কিন্তু ক্যাম্পেইন চলছে, এবং এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা প্রতিটি প্রোডাক্টের সাথে একটা করে কুপন দিচ্ছি, এবং 300টা প্রোডাক্ট যখন সেল হয়ে যাবে তখনই কিন্তু আমরা লটারি করব তোমাদের সামনে লাইভে এসে, এবং যে ফার্স্ট উইনার হবে তাকে আমরা দেবো হচ্ছে একটা Xiaomi ট্যাব, এবং এই ট্যাবটা দিতে আমাদের প্রতিনিধি পৌঁছে যাবে তোমার বাড়িতে, এবং তারপর তোমার হাতে ওই ট্যাবটা তুলে দেবে, এবং এরপর তুমি আমার সাথে কথা বলতে পারবে, যে কোনো কিছু প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। এবং পুরো ভিডিওটা আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে আপলোড করবো, মানে তোমাকে দেখবে আমাদের বাংলাদেশের যত ফ্যান রয়েছে সবাই। তো কে সেই ভাগ্যবান বিজয়ী সেটা দেখার জন্য আমি অধীর আগ্রহে রয়েছি। তো হাতে সময় রয়েছে আর মাত্র 6 দিন। 6 দিনের মধ্যেই কিন্তু তোমাদের অর্ডার করতে হবে, আর অলরেডি কিন্তু অনেক অর্ডার হয়ে গিয়েছে, অনেক প্রোডাক্ট আমরা সেল করেছি। তো এখনই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে একটা পণ্য হলো অর্ডার করো, যত কম দামি হোক হলো একটা পণ্য তুমি অর্ডার করো। আর সেকেন্ড পুরস্কারের কথা বলে গিয়েছে, সেকেন্ড পুরস্কার পাবে হচ্ছে একটা গেমিং হেডফোন, এটাও যথেষ্ট ভালো মানের হেডফোন। তো দেরি না করে এখন এই ছোট পরীক্ষামূলক ক্যাম্পেইনে তোমরা অংশগ্রহণ করো। এই ক্যাম্পেইন যদি খালি সফল হয় আমরা এরপরে বড় ক্যাম্পেইন করব, এবং আমি আমার স্যাভেজনের আয়ের অংশ আমার যে অডিয়েন্স রয়েছে তাদের সাথে এভাবে ক্যাম্পেইনের মাধ্যমে গিভের মাধ্যমে ভাগাভাগি করে নেব। তো ভিডিওটা দেখার পরে একবার হলো ওয়েবসাইটটা ঘুরে এসো। চলো এবার মূল ভিডিওতে যাই। তো আজকে আমরা খুবই ভাইরাল একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি। এটাকে সিনেমা বলে ভুল হবে, কারণ ডক্টর হু নামে একটা সিরিজ রয়েছে, আমেরিকাতে একটা টিভি সিরিজ রয়েছে ডক্টর হু নামে, এবং সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা নিয়ে বা অতিপ্রাকৃত ঘটনা নিয়ে এপিসোড আসে। তো আজকের এই সিনেমাটি হচ্ছে মূলত ডক্টর হুর সিজন 3 10 নম্বর এপিসোড, এবং এই এপিসোডের অনেক ক্লিপ কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। মানে এই দৃশ্যটা বিশেষ করে, যে তুমি মূর্তির দিকে চোখ সরালেই সেটা তোমার দিকে তেড়ে আসছে। তো এই দৃশ্যটা আমি সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছি, আর সেখান থেকে আমার আগ্রহ জাগে যে এই সিনেমাটি সম্পর্কে আমি জানবো। তো সিনেমাটা বোঝা খুবই টাফ, এবং মজার ব্যাপার হচ্ছে এই সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু ডার্ক নামে পুরো একটা সিরিজ তৈরি করা হয়েছে, এবং সেটাও পুরো পৃথিবীতে অনেক জনপ্রিয়। তো বাড়তি কোনো কথা না বলে চলো IMDb-তে 10-এ 9.8 রেটিং পাওয়া এই সিরিজের এপিসোড সম্পর্কে জেনে আসি। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, এই সিরিজ বোঝানো খুবই কঠিন, মানে খুবই জটিল স্টোরি। তো আমার মনে হয় বেশিরভাগ মানুষের মাথার উপর দিয়েই যাবে, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো মতো বোঝানোর জন্য। তো কাহিনীর শুরুতেই স্যালি নামের একটা মেয়েকে দেখানো হয়, যে খুবই সুন্দরী, এবং সে অনেক পুরাতন একটা বাড়িতে যায় যেটা অনেক বছর ধরে অ্যাবন্ডেড রয়েছে, এবং সেখানকার প্রতিটি কোণার ছবি ক্যাপচার করছিল, কারণ স্যালি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আর এরপর স্যালি যখন উপরের তলায় যায় তখন সেখানে দেয়ালে ওয়ালপেপার লাগানো ছিল, আর সেই ওয়ালপেপারের একটা অংশ ছেঁড়া ছিল। তো ওই ছেঁড়া অংশের নিচে বি লিখা ছিল। তো সম্পূর্ণ লেখাটি পরে দেখার জন্য স্যালি করে কি ওয়ালপেপারটা ছিঁড়ে ফেলে, আর তখন সেখানে লেখা ছিল বিওয়ার অফ দ্য উইপিং অ্যাঞ্জেল, মানে কান্নারত অ্যাঞ্জেলস থেকে সাবধান। আর তারপর আরো কি লেখা রয়েছে এটা জানার জন্য স্যালি করে কি সেই ওয়ালপেপারকে আরো ছিঁড়ে ফেলতে শুরু করে, আর সেখানে আরো লেখা ছিল যে সাবধান থাকো এবং নিচে ঝুঁকে যাও। কিন্তু স্যালি যখন সেই কথা না মেনে ওয়ালপেপার আরো টেনে তুলতে থাকে তখন সেখানে লেখা ছিল আমি তোমাকে কতবার সাবধান করব, দ্রুত নিচে ঝুঁকে যাও। আর এই সতর্কবাণীর নিচে স্যালি একটা নাম দেখতে পায় যেখানে লেখা ছিল ডক্টর হু। তো এটা দেখার পরে স্যালি করে কি দ্রুত ভয় পেয়ে নিচে ঝুঁকে পড়ে, আর ঠিক তখনই স্যালির পেছনে থেকে একটা পাথর ছুঁড়ে আসে, আর স্যালি যদি সময় মতো ঝুঁকে না পড়তো ওই কথা মতো, তাহলে এই পাথরে তার মাথা ফেটে মারা পড়তো। তো কোনো রকমে স্যালি আজকের মতো বেঁচে গিয়েছে। তবে একটা বিষয় ক্লিয়ার, যে দেয়ালে যে লেখাগুলো রয়েছে এটা স্যালির উদ্দেশ্যে লেখা হয়েছিল। তো এরপর স্যালি খেয়াল করে যে পাথরটা তার পেছনের দিকে জানালা থেকে এসেছে, আর জানালার বাইরে একটা মূর্তিও ছিল, আর মূর্তিটি নিজের হাত দিয়ে নিজের চোখ ঢেকে রেখেছিল। তো স্যালি বুঝতেই পারছিল না যে এই পাথরটা কে ছুঁড়ে দিল। তো সে ভাবে এই মূর্তি তো আবার ছুঁড়ে দেয়নি, মানে এরকম আজগুবি প্রশ্ন স্যালির মাথায় আসতে থাকে। আর তাছাড়া এটা তো সম্ভব নয়, মূর্তি কিভাবে পাথর ছুঁড়তে পারে। তো এই কনফিউশনের মাঝেই আরেকটি ব্যাপার স্যালিকে বেশ চিন্তিত করে তোলে, তো দেয়ালে তার নাম কি লিখবে। তো এই চিন্তা থেকে স্যালি করে কি ওয়ালপেপারকে আরো টেনে তুলতে থাকে, আর এরপর স্যালি জানতে পারে যে ওই যে ডক্টর হু এগুলো লিখেছে তা আবার 1996 সালে। তো এটা তো খুবই শকিং ছিল। তো এই কনফিউশন নিয়ে স্যালি করে কি বাড়িতে ফিরে আসে, আর ওই সময় টিভিতে একজন ব্যক্তি বলছিল যে কোনোভাবেই ব্লিঙ্ক করা যাবে না, মানে চোখ বন্ধ করা যাবে না, তাহলেই কিন্তু তুমি অতীতে চলে যাবে। তো এরপর স্যালি করে কি তার বান্ধবী ক্যাথিকে কল করে, এবং তার সাথে আবারও সেই পুরাতন সেই পরিত্যক্ত বাড়িতে যাওয়ার কাহিনী বলে, এবং ওখানে যেতে চায়। বাট ক্যাথি বলে আমি এত রাতে কোথাও যেতে পারবো না, আমাকে ঘুমাতে দাও। আর এটা বলেই ক্যাথি করে কি কলটা কেটে রেখে দেয়। আর ওই সময় স্যালির বয়ফ্রেন্ড ল্যারি আসে, আর সে এসে স্যালিকে জিজ্ঞাসা করে তুমি এত টেনশনে আছো কেন। তো অ্যাকচুয়ালি ল্যারি হচ্ছে স্যালির বান্ধবী ক্যাথির ভাই। তো বুঝতেই পারছো বান্ধবীর মাধ্যমে আর কি বয়ফ্রেন্ড পেয়েছে। তো যাই হোক স্যালি এখানে বলে আমার তেমন কিছুই হয়নি, তুমি তোমার ঘরে যাও, কাল দেখা করবো। তো পরের দিন আমরা দেখতে পাই স্যালি এবং ক্যাথি মানে দুই ভাবি ননদী দুজনে মিলে সেই পুরনো স্থানটায় আবার আসে, আর এখানে ওই গার্ডেনে সেই মূর্তিটা এখনো ছিল যেটা স্যালি গতকাল দেখেছিল। তবে স্যালি এখানে বলে গতকাল মূর্তিটা মনে হয় আর একটু দূরেই ছিল, কেন জানি আমার কাছে মনে হচ্ছে এই মূর্তিটা আজকেই দালানের আরো বেশি কাছে চলে এসেছে। তো ক্যাথি তখন দুষ্টুমি করে বলে হ্যাঁ মূর্তি হেঁটে হেঁটে চলে এসেছে তাই না, কিসব আজব কথাবার্তা বলছো, তুমি কি বাংলাদেশে কম দামি গাঞ্জা খাইছো নাকি। তো যাই হোক চলো আমাকে সেই দেয়ালটা দেখাও যেখানে তোমার নাম লেখা রয়েছে। তো এরপর স্যালি আর ক্যাথি দুজনেই মিলে করে কি সেই রুমে যায় যেখানে স্যালির উদ্দেশ্যে মেসেজ লেখা ছিল এবং স্যালির নাম লেখা ছিল, আর নিচে লেখা ছিল ঝুঁকে যাও। আর তখনই হঠাৎ করে কলিং বেল
বেল বেজে ওঠে। স্যালি তখন বলে আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এখানে অপেক্ষা করো, আমি নিচে গিয়ে দেখে আসি কে এসেছে। মানে ওরা তো উপরের তলায় গিয়েছিল। তো নিচে এসে স্যালি দরজা খুলতেই দেখে একজন লোক এসেছে, আর ওই লোকটা বলে তার নাম হচ্ছে ম্যালকম, এবং ওই লোকটার কাছে অনেক পুরনো একটা চিঠি ছিল। তো লোকটি বলে যে আমার দাদি আজকের এই দিনে এই স্থানে স্যালি নামের একজনের কাছে এই চিঠিটা পৌঁছে দিতে বলেছিল, আর আমি সেই চিঠি দিতেই এসেছি। যদিও আমার দাদি 20 বছর আগেই মারা গিয়েছে, কিন্তু সে আপনার জন্য এই চিঠিটা রেখে গিয়েছে। আর এই সময় ক্যাথি ওপর থেকে ওদের কথা শোনার চেষ্টা করছিল, আর তখনই গার্ডেনে রাখা মূর্তিটা ধীরে ধীরে ক্যাথির কাছে আসতে থাকে, আর তার উপর মূর্তিটা চোখ থেকে নিজের হাত নামিয়ে ফেলে, এবং ওই মূর্তিটা যেন ক্যাথিকেই দেখছিল। তো যখনই ক্যাথির মনোযোগ নিচের দিকে ওই স্যালি এবং আগন্তুকের দিকে যায়, আর তখন যে মূর্তিটার কাছে আসছিল খেয়ালই করেনি, আর এই সুযোগে মূর্তিটা করে কি ক্যাথির আরো কাছে আসতে থাকে এবং প্রায় ক্যাথিকে ধরেই ফেলবে। ঠিক তখনই নিচে থেকে স্যালি করে কি উপরের দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পায়, আর স্যালি নিচে থেকে আওয়াজ দিয়ে বলে ক্যাথি তুমি ঠিক আছে তো? আর তখন ম্যালকম বলে আচ্ছা আপনি এইমাত্র কার নাম বললেন? ক্যাথি। আর এটা তো আমার দাদির নাম। আচ্ছা ঠিক আছে, প্লিজ আপনি এই চিঠিটা রাখুন। তো এই কথা বলেই ওই চিঠি দিয়ে ম্যালকম চলে যায়। তো চিঠি নিয়ে স্যালি ওপরে এসে দেখে যে ক্যাথির কোনো খোঁজ খবরই নেই। হ্যাঁ, ক্যাথি কিন্তু এখান থেকে একেবারেই গায়েব। আর অন্যদিকে আমাদের ক্যাথিকে দেখানো হয় যে নিজেকে একটা অন্য শহরে আবিষ্কার করে, আর ক্যাথি একজনকে সেই স্থানের নাম জিজ্ঞাসা করে। তো লোকটি তখন বলে এই জায়গাটার নাম হচ্ছে হাল বে, যেটা কিনা লন্ডন থেকে 200 কিলোমিটার দূরে। তো ক্যাথি তো একেবারে হতবাক হয়ে যায়, কারণ 1 সেকেন্ড আগেই সে তো লন্ডনে ছিল। তো 1 সেকেন্ডের মধ্যে সে লন্ডন থেকে 200 কিলোমিটার দূরে কিভাবে চলে আসলো? চিন্তা করো, ক্যাথি যদি 200 কিলোমিটার দূরে সে এত কষ্ট পায়, তাহলে আমার জন্ম হওয়া উচিত ছিল লন্ডনে, কিন্তু আমি এই শালার এই ঘোড়ার দেশে জন্ম নেই, আমার কেমন দুঃখ, আমার সাথে অবিচার করছে আল্লাহ। তো যাই হোক, সেই কথা বাদ। তখনই ক্যাথের সামনে থাকা সেই লোকটি তার হাতে যে নিউজ পেপার ছিল সেই নিউজ পেপারটা দেখায়, যেখানে আজকের তারিখ লেখা ছিল, আর ওইখানে লেখা ছিল 1920 সাল। তো এর মানে হচ্ছে সেই অ্যাঞ্জেল মূর্তি যেটা ক্যাথিকে হামলা করেছিল, সে ক্যাথিকে না মেরে ফেলে বরং টাইম ট্রাভেল করিয়ে 1920 সালে হালবে নামের একটা জায়গায় পাঠিয়ে দিয়েছে। হালবে বলতে ওই লন্ডনের আশেপাশে। আর এটা এমন একটা সময় যখন ক্যাথির বাপমাই জন্মগ্রহণ করে নাই, মানে ওর আত্মীয়স্বজন বলতে কেউ নাই। আর অপরদিকে আমরা দেখি স্যালি ম্যালকমের দেওয়া সেই চিঠিটা খোলে, এবং সেখানে প্রথমেই ক্যাথি এবং তার হাজবেন্ডের ছবি ছিল। তো এটা দেখে আমরা জানতে পারি ক্যাথি যে 1920 সালে গেল একটু আগে, তারপরে সে বিয়ে করে নিয়েছিল, এবং এটা তার বিয়ের সময়ের ছবি, এবং সেখানে ক্যাথির হাতে লেখা একটা চিঠিও ছিল। তো স্যালি তো বিশ্বাসই করতে পারছিল না এটা কি দেখছে সে, যে ক্যাথির নাতি, যে ক্যাথি এতক্ষণ তার সাথে ছিল, সেই ক্যাথির নাতি তাকে চিঠি দিয়ে গেল, তো আবার আজকের দিনেই। তো স্যালি খুব কনফিউজড হয়ে যায় এটা কিভাবে সম্ভব। আর এরপর স্যালি যখন ওপরে গিয়ে আবারও চেক করে, সেখানে 3টা মূর্তি দেখতে পায়, এবং 3টা মূর্তি হাত দিয়ে নিজেদের চোখ ঢেকে রেখেছিল, আর তাদের মধ্যে একটা মূর্তির হাতে একটা চাবি লাগানো ছিল। তো স্যালি করে কি সেই চাবিটা নিজের কাছে রেখে দেয় এবং দ্রুত সেই স্থান থেকে বেরিয়ে যায়। কিন্তু স্যালি জানেও না জানালা দিয়ে সেই মূর্তিগুলো তার দিকেই তাকিয়েছিল। আর এই দিকে স্যালি একটা রেস্টুরেন্টে গিয়ে ক্যাথির সেই লেটার খুলে পড়তে শুরু করে। তো চলো আমরা দেখি যে ক্যাথি সেই লেটারে কি লিখেছে। তো ক্যাথি ওই চিঠিতে লিখেছে, হ্যালো স্যালি, তুমি যখন এই চিঠিটা পড়বে তার অনেক বছর আগেই হয়তো আমি মারা যাব, আর আমি আমার নাতির হাত দিয়ে চিঠিটা তোমার কাছে পৌঁছে দিলাম। আমি চাইলে এর আগেও এই চিঠিটা তোমার কাছে পৌঁছে দিতে পারতাম, কিন্তু এমনটা আমি যদি করতাম তাহলে ভবিষ্যৎ যেভাবে সাজানো রয়েছে বা সময়ের যে ব্যবধানটা রয়েছে সেটা নষ্ট হয়ে যেত। আর তুমি আমার জন্য চিন্তা করো না, আমি ওই সময় গিয়ে ভালো একটা মানুষকে বিয়ে করেছিলাম, অনেক সুখী এবং সমৃদ্ধশালী একটা জীবনযাপন করেছি, আর আমার কবর কোথায় দেওয়া রয়েছে সেটাও আমি তোমাকে লিখে দিয়েছি। আর হ্যাঁ, আমার ভাই তোমার বয়ফ্রেন্ড, ও তো এখনো ডিভিডির দোকান চালায় তাই না? ওকে গিয়ে বলে দেবে যে আমি ওকে খুব ভালোবাসি, এবং বলো যে আমি অন্য শহরে চলে গিয়েছি। তো চিঠি শেষ করেই স্যালি করে কি দ্রুত ক্যাথির কবরের কাছে যায়, এবং ওই কবরের স্মারকে ক্যাথির বার্থ ডেট লেখা ছিল 1902 সাল। তো এটা দেখে স্যালি হেসে বলে, তোর খুব গর্ব ছিল যে তুই আমার চেয়ে 1 বছরের ছোট, আমার থেকেও ইয়ং, কিন্তু এখন দেখ তোর চেয়ে আমি 100 বছরের ছোট, তোর থেকে কত ইয়ং। তো বিষয়টা আমি বুঝিয়ে বলি ঘটনাটা কি ঘটেছে। এই যে ক্যাথি টাইম ট্রাভেল করে সে 1920 সালে চলে গিয়েছে, এবং সে জানে যে ভবিষ্যতে 2007 সালে, মানে এই সিনেমার টাইমলাইন, ওই দিন ওই টাইমেই ক্যাথি এবং স্যালি ওই জায়গাতে যাবে, এবং তারপর সে টাইম ট্রাভেল করে 2020 আসবে, সরি 1920 আসবে। তো সেই হিসেবে সে তার নাতিকে দিয়ে ওই টাইমে চিঠিটা পাঠিয়েছিল, যখন ভবিষ্যতে মানে 100 বছর পরে ওরা ওই জায়গাতে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, ক্যাথি কি বলেছিল যে ডিভিডির দোকানে গিয়ে আমার ভাইকে বলো যে আমি ওকে খুব ভালোবাসি। তো স্যালি করে কি ডিভিডির শপে যায়। তো স্যালি এখানে তার বয়ফ্রেন্ড ল্যারিকে বলে তোমার বোন তো অন্য একটা শহরে চলে গিয়েছে, তার ফিরে আসতে আসতে কয়েক মাস বা বছরও লেগে যেতে পারে। তো বুঝতেই পারছো এখানে যদি স্যালি সত্যটা বলে দেয় যে টাইম ট্রাভেলের ব্যাপার, তাহলে ল্যারি কিছুই বিশ্বাস করবে না। তো এই জন্য স্যালিকে মিথ্যাটা বলতেই হলো। মানে কে বিশ্বাস করবে টাইম ট্রাভেলের কথা? মানে 100 বছর আগে একজন চলে গিয়েছে, সে ওখান থেকে চিঠি পাঠিয়েছে। তো যাই হোক, স্যালি এটাও বলে যে ক্যাথি বলেছে তোমাকে খুব ভালোবাসে, আর বাট ল্যারির উত্তরে বলে না না, এমনটা তো হতেই পারে না, ও তো আমাকে নিজের জানের শত্রু মনে করে, ও আমাকে ভালোবাসবে এটা তো আমি বিশ্বাসই করি না। স্যালি তখন বলে সেটা তো আমি জানি না, কিন্তু ক্যাথি আমাকে যেটা বলতে বলেছিল সেটা আমি জানিয়ে দিলাম। আর ঠিক ওই মুহূর্তে ল্যারির শপের টিভিতে সেই একই ব্যক্তির ভিডিও চলছিল। তো স্যালি জিজ্ঞাসা করে আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি সবসময় এই ব্যক্তির ভিডিও কেন দেখো, ইনি কে? তো এর জবাবে ল্যারি বলে ইনি একজন স্ট্রাগলার, এবং তার স্ট্রাগল হলো সে কোনো সত্য
কথাকে ডিরেক্টলি না বলে ছন্দের মতো করে বলে এবং অন্য কোনো কথার মধ্যে লুকিয়ে সে সত্যটা জানিয়ে দেয়, আর এটাকে স্ট্রাক বলে। আর রিসেন্টলি রিলিজ হওয়া তার 17টা ডিভিডির মধ্যে প্রতিটার মধ্যে একটা করে এই ব্যক্তির ভিডিও ক্লিপ রয়েছে। আর আমি এই ডিভিডি ডিস্ট্রিবিউটরকে কল করে জিজ্ঞাসাও করেছি যে এই ডিভিডির মধ্যে এই ক্লিপগুলো কই থেকে আসলো, মানে বিষয়গুলো বুঝিয়ে বলি। 2007 সালে তো আগে সিডি ভিসিডি চলতো, তো 17টা যে সিনেমা এসেছে তার লাস্টে এই ব্যাটার ক্লিপ এবং এই ব্যাটার কথা রয়েছে। তো ডিস্ট্রিবিউটরকে সে যখন জিজ্ঞাসা করেছে, ল্যারি যখন জিজ্ঞাসা করেছে, তারা উত্তর দেয়নি যে এই ব্যাটার ক্লিপ কিসের জন্য কই থেকে আসলো, এই সিনেমার পেছনে কেন লাগানো হয়েছে। তবে ল্যারি এটা বলে সেই ব্যক্তি হয়তো পৃথিবীর মানুষকে কোনো একটা কিছু জানাতে চাইছে এবং সেটা খুবই হেয়ালি ভাবে। তবে এই হেয়ালি ভাবের কথাটা আমি খুব ভালো মতো সাজানোর চেষ্টা করছি। তো তখন স্যালি বলে ওঠে এটা কিভাবে সম্ভব যে অচমকাই ডিভিডিতে তার ভিডিও ক্লিপ চলে আসবে। তো ল্যারি তখন বলে আমি যখন ভিডিও ক্লিপটা প্লে করি তখন ওই ব্যক্তি বলে ওঠে এটা খুবই কনফিউজিং ব্যাপার। তো এরকমই ছোট ছোট ভিডিও ক্লিপ প্রায় 17টা ডিভিডি এসেছে। তো হয়তো সবগুলো ভিডিও এক জায়গায় করার পরে বোঝা যাবে সে কি বোঝাতে চাইছে। তো এই ব্যাপারটা স্যালির কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আর সে ল্যারিকে বলে তুমি সেই 17টা ডিভিডির লিস্ট আমাকে দাও। তো এরপর ল্যারি যখন লিস্ট নিতে ভেতরে যায় তখন স্যালি আবারও ভিডিও প্লে করে, আর তখন ভিডিওর মধ্যে থাকা ব্যক্তিটি বলে দেখো এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার, মানুষ এটার দিকে তেমন খুব একটা মনোযোগ দেয় না, কিন্তু সময় নিজেই একটা আলাদা কনসেপ্ট। তো স্যালি তখন বলে পাগলের মতো কি এই প্রলাপ বকছে এই ব্যক্তি। তো এর জবাবে ভিডিওর ব্যক্তি বলে এর জন্যই তো আমি বলছি এটা খুবই কমপ্লিকেটেড একটা বিষয়, কিন্তু তুমি তো আমার কথা শুনছোই না। তো স্যালি তখন এক্সাইটেড হয়ে বলে তুমি কি আমার কথার উত্তর দিচ্ছ, কি হয়ে দিচ্ছ? তো তখন ওই টিভি থেকে বলে হ্যাঁ ভিডিও থেকে আমি তোমার কথা শুনতে পাচ্ছি, এর জন্য আমি তোমার কথার উত্তর দিচ্ছি, এটা এমন কি আর ব্যাপার। তো তখন স্যালি ঘাবড়ে গিয়ে দ্রুত ভিডিওটা পজ করে আর এর মধ্যে ল্যারি করে গিয়ে লিস্ট নিয়ে এসে হাজির হয়। তবে স্যালি তখন ল্যারিকে এই ব্যাপারে কিছুই বলে না যে ভিডিওতে মানে একটা রেকর্ডিং ভিডিও ওর সাথে ডিরেক্ট কথার উত্তর দিচ্ছে। তো স্যালি তখন ল্যারির কাছ থেকে লিস্ট নিয়ে যখন চলে যাচ্ছিল তখনই ল্যারির শপে কাজ করা একটা ছেলে একটা টিভি শো দেখছিল, আর সে টিভি শো দেখে কমেন্ট করে এই ড্রামার হিরোইনের উচিত পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করা, সে কেন এখনো যাচ্ছে না। তো এই কথা শোনার পরে স্যালির ব্রেইনেও এই কথা ক্লিক করে যায়। স্যালি ভাবে আসলেই তো আমি এখনো পুলিশ স্টেশনে কেন যাইনি। তো এরপর স্যালি করে কি দ্রুত পুলিশ স্টেশনে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় যেন সেখানে গিয়ে সে কমপ্লেন লিখতে পারে। আর পুলিশ স্টেশনের বাইরে কিন্তু আবার একটা চার্চ ছিল আর সেখানে দুটো এঞ্জেলের মূর্তি রাখা ছিল এবং 1 সেকেন্ডের জন্য স্যালি তার চোখ ব্লিঙ্ক করে খুলতেই দেখে যে মূর্তি দুইটা সেখানে নেই, বরং পুলিশ স্টেশনে একেবারে কাছে চলে এসেছে। আবার এইদিকে পুলিশের কাছে খবর এসেছিল যে ওই পুরনো বাড়ির বাইরে কিছু গাড়ি পাওয়া গিয়েছে, কিন্তু গাড়ির মধ্যে থাকা মানুষগুলো গায়েব। তো বুঝতেই পারছো সেই মূর্তিগুলো অবশ্যই মানুষকে অতীতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এগুলো তার পুলিশ ডিপার্টমেন্ট যায় না, আর এই কারণে তারা ইনভেস্টিগেশন শুরু করে। আর এই কেস সলভ করার জন্য তারা একটা ডিটেকটিভকে হায়ার করেছে। তো স্যালি করে কি সেই ডিটেকটিভকে সেই পুরাতন স্থানের ব্যাপারে সবকিছু বলতে থাকে সে পর্যন্ত যা জেনেছে, আর তারপর কথা বলতে বলতে দুজনেই পুলিশ স্টেশনের পার্কিং লটে এসে পৌঁছায়। তো এখানে ডিটেকটিভ স্যালিকে একটা ফোন বুথ দেখায়। তো স্যালি জিজ্ঞাসা করে যে এই পার্কিং এ ফোন বুথ কি প্রয়োজন। ডিটেকটিভ তখন বলে ওই পুরাতন বাড়ির বেসমেন্টে এরকম একটা ফোন বুথ রয়েছে, আর আমরা সেটাকে অনেক খোলার চেষ্টা করেছি কিন্তু এটা কোনোভাবেই খোলা যায় না, এবং ওটা এমনভাবে সেট করা রয়েছে আমরা যদি সেটা ভাঙতে চাই ভেতরে যা আছে সব ভেঙে যাবে, আর সেটার আসল চাবি তো আমাদের কাছে নেই, আর আমরা নতুন চাবি বানিয়ে সেটা খোলার চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি। তো আমাদের কাছে মনে হয়েছে এটা একমাত্র অরিজিনাল চাবিতেই খুলবে, আর তাই আমরা ভেবেছি যে আমরা সেম মডেলের একটা এখানে বুথ বানাবো, মানে ডুপ্লিকেট, ঠিক যেরকম পুরাতন বাড়ির বেসমেন্টে রয়েছে, তারপর সেটার চাবি দিয়ে ওটা আমরা খুলবো। কিন্তু এটা লজিক কি আমি বুঝলাম না। তো যাই হোক এই কথা জানানোর পরে ডিটেকটিভ কেসের ব্যাপারে আরো প্রশ্ন করার পরিবর্তে স্যালির রূপ যৌবন দেখে পাগল হয়ে ফ্লার্ট করতে শুরু করে। মানে স্যালির যে চেহারা বা একটু তো ফ্লার্ট করবেই, এখনকার মতো প্লাস্টিক চেহারা না। বুঝতেই পারছো এখনকার যত নায়ক নায়িকা সবার প্লাস্টিক চেহারা, সার্জারি করা চেহারা, কিন্তু ওই সময় তো তা ছিল না। তো যাই হোক সে স্যালিকে জিজ্ঞাসা করে তোমার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে। তো যেহেতু পুলিশের ভালো একটা কর্মকর্তা, বেতন টেতন ভালো, এর জন্য স্যালি মুস্কি হেসে নিজের ফোন নাম্বারটা দিয়ে চলে যায়। আর এইদিকে ডিটেকটিভ তো অনেক খুশি, ভালো একটা সুন্দর মায়া পাইছে। তো যাই হোক এরপর ডিটেকটিভ করে কি সেই ফোন বুথের দিকে তাকাতেই দেখে যে ফোন বুথটি কিছু মূর্তি ঘিরে রেখেছে এবং সবগুলো মূর্তি সেই ফোন বুথ খোলার পজিশনে দাঁড়িয়েছিল। তো ডিটেকটিভের অবস্থা তো খারাপ হয়ে যায় এটা দেখে এবং চমকে বলে ওঠে এখানে তো একটা মূর্তিও ছিল না, অচমকে এতগুলো মূর্তি কই থেকে আসলো। তো এইসব ভাবতে ভাবতেই ডিটেকটিভ একটা মূর্তিকে দেখে, আর সে যেই না চোখের পলক ফেলে আর তখনই মূর্তিটা তাকে আক্রমণ করে এবং টাইম ট্রাভেল করে ওই ডিটেকটিভকে অতীতে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে স্যালির মনে পড়ে সে ওই পুরাতন বাড়ির মূর্তির হাত থেকে যে চাবিটা পেয়েছিল, হতে পারে এইটাই সেই ফোন বুথের চাবি। তো স্যালি করে দ্রুত আবার পুলিশ স্টেশনের পার্কিং লটে ফিরে আসে, কিন্তু সেখানে এসে স্যালি আর ডিটেকটিভকে খুঁজে পায় না। আর পাবেই কিভাবে, কারণ ডিটেকটিভ তো অতীতে ফিরে গিয়েছে। তো যাই হোক অতীতে গিয়ে ডিটেকটিভ তার চোখ খুলতেই দেখে সেখানে একজন পুরুষ আর একজন মহিলা রয়েছে। আর ডিটেকটিভ তখন তাদেরকে জিজ্ঞাসা করে যে আমি এখানে কিভাবে এসেছি। আর তারা দুজন বলে হ্যাঁ তুমি এখানে এসেছো, তো এসেছোই, তুমি টাইম ট্রাভেল করেছো, তুমি 1969 চলে এসেছো। আর এইটাই সেই ব্যক্তি যার ভিডিও স্যালি এবং ল্যারি দেখেছিল, এবং এই ব্যক্তিটি নিজেকে ডক্টর হু বলে পরিচয় দেয়। আর এই ডক্টর হুর ব্যাপারটা বলি, তিনি হচ্ছেন একটা টাইম লর্ড।
মানে টাইম সুপার হিরো, এবং তিনি একটা রহস্যময় মহাকাশ ভ্রমণকারী। তবে এই একই চরিত্রে অনেক অভিনেতা অভিনয় করেছেন। মানে ডক্টর হুর কাজই হচ্ছে পৃথিবীকে বাঁচানো, টাইম মেশিনে মনে করো ভ্রমণ করে আর কি। তো যাই হোক, তার সাথে মার্থা নামের একটা মহিলাও ছিল। তো ডক্টর হু ডিটেকটিভকে বলে ওই মূর্তিগুলো তোমাকে টাচ করার কারণে তুমি অতীতে চলে এসেছো, আর তারা আমাদের সাথে এমনটা করেছে এই কারণে আমরা অতীতে চলে এসেছি। আর এই মূর্তিগুলোকে আমরা উইপিং অ্যাঞ্জেলস বলি। তবে তারা মানুষকে কষ্ট দিয়ে মেরে ফেলার পরিবর্তে তাদেরকে অতীতে পাঠিয়ে দেয়, যেন আমরা অতীতে বেঁচে থেকে সেখানেই মারা যাই, আর আমাদের ভবিষ্যৎ জীবন মানে আমরা যতদিন বাঁচতাম সেই জীবন নিয়ে তারা বেঁচে থাকে। আর এভাবে মূর্তির রূপ নিয়ে তারা সারা জীবন বেঁচে থাকতে পারবে। মানে বিষয়টা বুঝতে পেরেছো? ওই মূর্তিগুলো এভাবে অ্যাক্টিভ থাকতে তারা মানুষকে অতীতে পাঠায়, যাতে আমি যে কয় বছর বাঁচতাম সেই কয় বছর ওরা ভবিষ্যতে বাঁচবে, আর আমি তো অতীতে মারাই যাব। তো এইসব কথা শুনে তো ডিটেকটিভের মাথা ঘুরে যায়, এবং সে বলে এইসব তুমি কি বলছো, তুমি কি কলকাতার দাদা ভাই মাল খাইছো নাকি? বাট ডক্টর হু বলে না, আমি হুইস্কি টুস্কি খাই, কম দামিতা খাই না, কিন্তু তুমি আসলে অতীতে চলে এসেছো। তবে এখন আর বর্তমানে ফিরে যেতে পারবে না, সেই সুযোগ নেই। তবে ওই ভয়ঙ্কর অ্যাঞ্জেলসদের সাথে মোকাবেলা করার জন্য আমার কাছে একটা মাস্টার প্ল্যান রয়েছে, যাকে বাস্তবায়িত করতে তোমাকে আমার প্রয়োজন, আর তুমি গিয়ে স্যালির সঙ্গে কথা বলবে। তো ডিটেকটিভ তখন জিজ্ঞাসা করে স্যালিও কি এখানেই রয়েছে? ডক্টর হু বলে না, স্যালি বর্তমানে রয়েছে, মানে 2007 সালে, আর ওরা তো রয়েছে 1969 সালে। তো তোমার 2007 সালে পৌঁছাতে পৌঁছাতে তোমার অনেক বয়স হয়ে যাবে। আর তাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমার কাছে নিশ্চয়ই স্যালির নাম্বার রয়েছে। আমি তোমাকে এখনই একটা তারিখ আর সময় বলে দিচ্ছি, আর সেই তারিখ এবং ঠিক সেই সময় স্যালিকে তোমার কল করতে হবে। মানে বিষয়টা আমি বুঝিয়ে বলি, স্যালির কাছ থেকেই সবাই কিন্তু অতীতে গিয়েছে, আর এর কারণেই ডক্টর হু এবং বাকি সবাই জানে যে স্যালি কোন টাইমে কখন কোথায় থাকবে। আর এর জন্য যে ডিভিডি প্লেয়ার চালু করলেই মিলে যায়, কারণ এগুলো সব প্রি প্ল্যান করা, মানে টাইম নিজে একটা প্যারাডক্স। তো বুঝতেই পারছো খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী। আর এইদিকে কাহিনী আবার বর্তমানে আসে, এবং এখানে দেখা যায় স্যালি পুলিশ স্টেশনের পার্কিং লটে ডিটেকটিভকে খুঁজে বেড়াচ্ছে, আর তখনই তার ফোনে ডিটেকটিভের কল আসে। তো স্যালি কল রিসিভ করে এবং জিজ্ঞাসা করে আপনি এত দ্রুত কোথায় চলে গিয়েছেন? তো ডিটেকটিভ বলে আমি তোমাকে সব পরে বলবো, তুমি এখনই হসপিটালে চলে আসো। তো ডিটেকটিভ সে হসপিটালের নাম এবং ঠিকানা বলে দেয়। তো স্যালি তখন কনফিউজড হয়ে সেখানে পৌঁছায় এবং দেখতে পায় একটা বৃদ্ধ লোক বেডে শুয়ে রয়েছে। তো ওই বৃদ্ধ লোকটা নিজের পরিচয় দেয়। স্যালি তো পুরো অবাক হয়ে যায়, যেটা কিভাবে সম্ভব। এবং ডিটেকটিভ মজা করে এটা বলে, জানো আমি তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখন এইভাবে বৃষ্টি হচ্ছিল। স্যালি তখন বলে আরে ডিটেকটিভ, এখনো তো সেই বৃষ্টি হচ্ছে, আমরা তো মাত্র 20 মিনিট আগে দেখা করেছি। ডিটেকটিভ বলে না, তোমার জন্য এটা কিছু সময়ের আগের কথা, বাট আমার জন্য এটা 40-50 বছর আগের ঘটনা। তবে তোমাকে এই স্পেসিফিক এই টাইমে ডাকার কারণ কি জানো? কারণ আমি যদি এই টাইমে তোমার সাথে দেখা না করি তাহলে টাইম প্যারাডক্সটা নষ্ট হয়ে যাবে, ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, মানে ঠিক যেভাবে ওই যে ক্যাথি টাইম মতো চিঠি পাঠিয়েছিল। তো স্যালি তখন বলে আপনি এই সময় কার কথা বলছেন, কোন ডক্টরের কথা বলছেন? তো ডিটেকটিভ তখন বলে তাকে সবাই ডক্টর হু নামে চেনে, এবং তিনি আমাকে তোমার কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। তো এরপর ওই ডিটেকটিভ বলে তোমার কাছে যে লিস্টটা রয়েছে সেটা আবারও দেখো। তো স্যালি তখন বলে আপনি কোন লিস্টের কথা বলছেন? ডিটেকটিভ বলে ওই যে 17টা ডিভিডি লিস্ট, সেই ডিভিডি এক জায়গায় করে সবগুলো ক্লিপ এক জায়গায় করো। তো স্যালি তখন অবাক হয়ে যায় যে সেটা তো কিছুক্ষণ আগে ল্যারি আপনাকে দিল, আপনি এটা কিভাবে জানলেন? আর ডক্টর হু 1969 সালে থেকে কিভাবে জানলো? এসব কি হচ্ছে? ডিটেকটিভ তখন বলে এই একই প্রশ্ন আমি ডক্টর হুকে করেছিলাম, সে বলেছে সময়ের সাথে সাথে তুমি সকল উত্তর পেয়ে যাবে। তো স্যালি তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি সেই লিস্টটা আবারও চেক করবো এবং আপনার সাথে পরে দেখা হবে। বাট ডিটেকটিভ হতাশ হয়ে বলে না, এইটাই আমাদের শেষ দেখা, কারণ যখন বৃষ্টি থেমে যাবে তখন আমার মৃত্যু হয়ে যাবে। তো এই কথা শুনে স্যালির অনেক দুঃখ হয়, আর স্যালি ডিটেকটিভের হাত ধরে বসে থাকে, মানে হাজার হলেও কিছু সময়ের জন্য বুঝতেই পারছে একটু আকর্ষণ এসেছিল। তো এরপর বৃষ্টি থেমে যায় এবং ডিটেকটিভ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর স্যালিও সেখান থেকে চলে আসে। আর ভিডিওর এই পর্যায়ে আমরা একটা ব্রেক নিচ্ছি, তুমি একটু টেনে তারপর মূল ভিডিওতে যাবে, তোমার কোনো ব্রেক দেখার প্রয়োজন পড়বে না, একটু টানো। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো, আর রিওয়ার্ড যেত। তো ব্রেকের পরে আমরা আবার ফেরত আসলাম। তো আমরা কি দেখেছি যে ওই ডিটেকটিভ স্যালিকে একটা তথ্য দিয়ে তারপর মারা যায়। তো এরপর রাস্তায় স্যালি করে কি তার বয়ফ্রেন্ড ল্যারিকে কল করে জানায় যে সেই 17টা ডিভিডিতে যে লোকটাকে আমরা দেখেছি তার নাম হচ্ছে ডক্টর হু, আর সে যাকে খুঁজছে সেটা হচ্ছে আমি, এবং সে আমাকেই স্পেশালি কোনো একটা নিউজ পৌঁছে দিতে যাচ্ছে বা একটা মেসেজ পৌঁছে দিতে যাচ্ছে। তো তুমি এখন একটা পোর্টেবল ডিভিডি নিয়ে সেই পুরাতন বাড়িটাতে চলে আসো। তো এরপর ল্যারি করে কি একটা ল্যাপটপ নিয়ে সেই পুরাতন বাড়িতে পৌঁছায়, এবং ল্যারি বলে যে আমি সেই 17টা ডিভিডিকে
থেকে এই একটা ডিভিডিতে রেকর্ড করে নিয়ে এসেছি। এরপর ল্যারি করে কি সেই ডিভিডিটা প্লে করে আর সেখানে ডক্টর হুকে দেখা যায়। তো স্যালি এরপর বলে ইনি হচ্ছেন ডক্টর হু। আর তখনই ভিডিওর ক্লিপ থেকে উত্তর আসে, হ্যাঁ হ্যাঁ আমি সে ব্যক্তি, তুমি একদম ঠিক বলেছো। আর তখন স্যালি এক্সাইটেড হয়ে ল্যারিকে বলে, দেখেছো সে আমার কথার উত্তর দিচ্ছে, যদিও এটা একটা রেকর্ডেড ভিডিও। তো ল্যারি তখন বলে এটা তো অসম্ভব, আর আমি তার সব কথা লিখে রেখেছি। মানে আমাদের ল্যারি করেছে কি ডক্টর হুর সবগুলো ভিডিও দেখে ও কি বলেছে খাতে আগেই লিখে রেখেছিল, আর এটা তো আগে থেকে রেকর্ড করা ভিডিও, তাহলে তোমার প্রশ্নের উত্তর সে কিভাবে দেবে? আর তখনই ভিডিওর স্ক্রিন থেকে ডক্টর হু বলে, কেন আমি উত্তর দিতে পারবো না, আমি তো তোমাদের সকল কথা আগে থেকেই জানি। তো স্যালি এরপর কনফিউজড হয়ে জিজ্ঞাসা করে, আপনি কে, কোথা থেকে কথা বলছেন? আর তখন স্ক্রিন থেকে উত্তর আসে, আমি ডক্টর হু, আমি 1969 সালে বসবাস করছি এবং আমি একজন টাইম ট্রাভেলার, কিন্তু আমি নিজের ইচ্ছায় 1969 সালে আসিনি, আমাকে এখানে ফাঁসানো হয়েছে। আর তখনই মার্থাও পাশে থেকে স্ক্রিনে আসে এবং বলে, শুধুমাত্র ডক্টর হু নয় বরং আমিও এখানে ফেসে রয়েছি, আর আমার নাম হচ্ছে মার্থা। আর স্যালি তখন বলে, তার মানে আপনারা নিশ্চয়ই 1969 সালে এই ভিডিওটা রেকর্ড করে রেখেছিলেন, তাহলে আপনারা কিভাবে জানতেন যে আজ থেকে 40-50 বছর পরে আমরা সেম এই সময়ে এইভাবে কথা বলবো এবং তার সাথে আপনাদের রিপ্লাই বা উত্তর মিলে যাবে? তো ডক্টর হু তখন বলে, দেখো সময় নিজে একটা কমপ্লিকেটেড বিষয়, মানে অনেক জটিল একটা বিষয়, আর এখানে সবকিছু হতে পারে যা আমরা আশাও করি না। তো স্যালি তখন বলে, জটিল বিষয় তো কি হয়েছে, আপনি আমাকে বলুন, আমাদের বোঝার ক্ষমতা রয়েছে, আপনি প্লিজ বলুন। তো ডক্টর হু তখন বলে, আচ্ছা ঠিক আছে, সময় খুবই কমপ্লিকেটেড একটা বিষয় আর মানুষ এটার উপর খুব একটা বেশি মনোযোগ দেয় না, কিন্তু সময় নিজে একটা আলাদা কনসেপ্ট। তো স্যালি তখন বলে, 1 মিনিট ডক্টর হু, আচ্ছা আমি যখন ডিভিডি শপে গিয়েছিলাম তখন আপনি একই কথা বলেছিলেন? ডক্টর হু বলে, জি হ্যাঁ আমি এটাই বোঝাচ্ছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। তো স্যালি তখন বলে, হ্যাঁ ডক্টর হু আপনি ঠিক বলেছেন, কিন্তু এখন আমি যা বলবো সেগুলো আপনি নিশ্চয়ই শুনতে পাবেন। ডক্টর হু বলে, হ্যাঁ শুনতে তো পাচ্ছি, আর সেই হিসেবেই তো তোমাকে উত্তর দিচ্ছি। আর এই সব কিছু দেখে ল্যারি তো পুরো অবাক হয়ে যায়। আর তারপর ল্যারি বলে, আমরা তাহলে একটা টাইম ট্রাভেলারের সঙ্গে কথা বলছি? তো এর জন্য যা কিছু হয় ল্যারি সব লিখে রাখে, মানে কোনটা প্রশ্ন হবে কোনটা উত্তর হবে, মানে আমাদের ওই নায়িকা কি উত্তর দিচ্ছে সেটা লিখে রাখছে, কারণ আমাদের ল্যারি তো আগেই ডক্টর হু কি বলেছে ওইটা লিখে রেখেছে এবং এখন উত্তর কি দিচ্ছে আমাদের নায়িকা সেটাও লিখছে। তো যাই হোক ডক্টর হু এরপর বলে, দেখো আমি আসলে তোমার কথা লাইভে শুনতে পাচ্ছি তা কিন্তু নয়, কিন্তু আমি জানি যে অমুক সময় ওই টাইমে তুমি এটা বলবে, আর সেগুলো সেই হিসেবে উত্তর আমি রেকর্ড করে পাঠিয়েছি। তো স্যালি তখন বলে, আমি কি প্রশ্ন জিজ্ঞাসা করবো সেটা আপনি কিভাবে আগে জানলেন? তো ডক্টর তখন বলে, তোমার এই বয়ফ্রেন্ড তোমার সকল কথা লিখে রেখেছে, আমার প্রশ্ন প্লাস তোমার সকল উত্তর সব লিখে রেখেছে। আর ওই সময় স্যালি করে নিজের স্থান থেকে উঠে গিয়ে ল্যারির নোট দেখে। তো ল্যারি এখানে ডক্টর হুর কথা মূলত আগেই টাইপ করে রেখেছিল আর স্যালির উত্তরগুলো বা প্রশ্নগুলো এখানে লিখে রাখছিল হাতে। তো স্যালি তখন বলে, ল্যারি তো এখনো সকল প্রশ্নের উত্তর লেখেওনি। তো ডক্টর হু তখন বলে, খুব দ্রুতই পুরোটা লিখে ফেলবে এবং তার একটা ফিনিশড কপি, মানে ল্যারির হাতে যে কপিটা রয়েছে সেটা আমার হাতে পৌঁছাবে। মানে বুঝতেই পারছো এখন যা হচ্ছে সবই কিন্তু আবার টাইম ট্রাভেল করে ডক্টর হুর কাছে পৌঁছাবে এবং সেই হিসেবেই ডক্টর হু কথা বলছে, মানে খুবই জটিল একটা বিষয়। কিন্তু স্যালি তখন বলে, আপনি তো 1969 সালে রয়েছেন, সেই কপি আপনার হাতে কিভাবে পৌঁছাবে? তো ডক্টর হু তখন বলে, আরে আমার মা, আমি তোমাকে কতবার বলবো আমি একটা টাইম ট্রাভেলার এবং ভবিষ্যতে সেই কপি আমার হাতে আসবে এবং সেটাকে নিয়ে আমি আবার অতীতে চলে আসবো কোনো একটা কারণে, এবং তোমার প্রশ্নগুলো জেনে সেই অনুযায়ী উত্তর আমি রেকর্ড করে পাঠিয়েছি। তো এটাই হলো বিষয়। তো এরপর স্যালি ডক্টর হুকে জিজ্ঞাসা করে, আপনার আসল উদ্দেশ্য কি, আপনি কি চান? তো ডক্টর হু তখন বলে, আমার আসলে সেই পুরাতন বাড়ির বেসমেন্টে থাকা সেই ফোন বুথ চাই যেটার নাম হচ্ছে টার্ডিস, আর ওটা দেখতে খুবই ছোট, কিন্তু ওটার মধ্যে প্রবেশ করলে দেখতে পাবে ওটার ভিতরে অনেক বড় একটা জায়গা রয়েছে এবং ওই ফোন বুথটা একটা টাইম মেশিন, আর সেইটার সাহায্যে আমি অতীত ভবিষ্যৎ সব জায়গায় ট্রাভেল করি এবং পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করি, আর ওই টাইম মেশিনকে পাওয়ার জন্যই ওই অ্যাঞ্জেল গুলো চেষ্টা করে যাচ্ছে। তো স্যালি তখন জিজ্ঞাসা করে, তার মানে ওই মূর্তিগুলো কোনো সাধারণ মূর্তি নয়? ডক্টর হু বলে, না, এগুলো অন্য দুনিয়া থেকে আসা একটা ক্রিয়েচার, দেখতে পাথরের মূর্তির মতো হলেও এটাই তাদের ডিফেন্স সিস্টেম, আর এই ক্রিয়েচার গুলো অনেক পুরাতন সময়ের, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন থেকেই এইসব ক্রিয়েচার এক্সিস্ট করে এবং কোয়ান্টাম লেভেলে যখন আমরা অ্যাটমকে অবজার্ভ করি তখন তারা একটা স্পেশাল স্টেটমেন্টে থাকে, আর যখন আমরা তাকে অবজার্ভ করি তখন সে করে কি মাল্টি টেস্টমেন্টে থাকে। ঠিক তেমনই আমরা যখন এই মূর্তিগুলোকে দেখি তারা সাধারণ মূর্তির মতোই থাকে, কিন্তু আমরা যদি সেকেন্ডের জন্য চোখ বন্ধ করি তাহলে মূর্তিগুলো আমাদের কাছে চলে আসে এবং এগোতে এগোতে তারা এতটাই কাছে আসে যে একটা পয়েন্টে তারা আমাদের টাচ করে এবং তারপরে আমাদের অতীতে বন্দি করে দেয়। তো এই হচ্ছে পুরো ঘটনা। এরপর স্যালি আবারও প্রশ্ন করে, আচ্ছা মিস্টার, আপনি কথা পেঁচানো বন্ধ করুন, ডিরেক্টলি আমাকে বলুন আমাকে কি করতে হবে, মেন পয়েন্টে বলুন। তো ডক্টর হু তখন বলে, বর্তমানে যে টেলিফোন বুথটা রয়েছে, আই মিন টাইম মেশিনটা রয়েছে, সেটা আমার কাছে পাঠিয়ে দাও, তাহলে আমি করবো কি আবার ভবিষ্যতে চলে আসবো, সব ঠিক করে ফেলবো এবং ওই মূর্তিগুলোর সাথে ফাইট করবো। তো স্যালি তখন জিজ্ঞাসা করে, আমি এই কাজ করবো কিভাবে? তো ডক্টর হু তখন বলে, হয়তো তোমার পরের প্রশ্নের কপি আমার কাছে আসেনি এবং আমার মনে হয় মূর্তিগুলো তোমাদের অনেক কাছে চলে এসেছে। তো এরপরে শুধুমাত্র তোমাদের একটাই কাজ হবে, ওই মূর্তিগুলোকে দেখেই যাবে, কখনো ব্লিঙ্ক করা যাবে না, মানে ভুল করেও চোখের পলক ফেলা যাবে না, আর যতক্ষণ তোমরা এই মূর্তিগুলোর দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ ওরা তোমার ভালো ছিঁড়তে পারবে না, আর তাই মূর্তিগুলোকে দেখতেই থাকবে, পরিস্থিতিতে যাই হোক না কেন ব্লিঙ্ক করবে না চোখের, আর যদি ব্লিঙ্ক করেছে তো মরেছো, আমার এখানে ফেসে যাবে, আমি আগেই বলে দিলাম। তো এই ছিল সেই মেসেজ যেটা 17টা ডিভিডিতে আলাদা আলাদা করে
টুকরো টুকরো করে রেকর্ড করে ডক্টর হু পাঠিয়েছিল। তো ডক্টর হুর এই ভিডিও বার্তাগুলি কিন্তু বহু দর্শকের বহু টেকনোলজি পার করে তারপর এই ডিভিডিতে এসেছে। মানে প্রথমে ওই ভিসিডি ক্যাসেটে বা বিভিন্নভাবে এখানে এসেছে এবং বিভিন্ন পরিচিত মানুষ দিয়েই এই পর্যন্ত, মানে আমরা কি করি নর্মালি যাত্রা করি যে প্রথমে ইন্ডিয়া গেলাম, তারপর আমেরিকা গিয়ে একজনকে একটা জিনিস দিলাম, কিন্তু এখানে তা না। 69 একজনকে আমি দিলাম, সে 95 একজনকে দিল, তারপর 2000 সালে একজনকে দিল, এইভাবে জিনিসটা এসেছে। আশা করি বুঝেছো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই এইসব কথা শুনে ল্যারি আর স্যালি একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং বলে ওঠে, আর এগুলো কি হচ্ছে আমাদের সাথে? আর এইসব কথায় তারা সেই মূর্তিগুলোর দিকে খেয়াল করতে পারে না, কিন্তু এই সুযোগে মূর্তিগুলো খুব কাছে চলে এসেছে। তো হঠাৎ এরপর তারা করে কি মূর্তির দিকে তাকায় এবং মূর্তির চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে এবং মূর্তিগুলো স্যালি এবং ল্যারিকে আক্রমণ করার জন্য তো এসেছে, বুঝতেই পারছো। কিন্তু ভাগ্য ভালো, ক্ষতি হওয়ার আগেই তারা মূর্তিগুলোকে দেখে ফেলে আর এই কারণে এই মূর্তিগুলো থেমে যায়। আর তখন স্যালি ল্যারিকে বলে, তুমি এই মূর্তিগুলোকে দেখতে থাকো আর আমি বাকি 3টা মূর্তিকে দেখে আসি, আর ওই বেসমেন্টে ফোন বুথের কাছেও যাচ্ছি। তো এই কথা বলে স্যালি তো চলে যায়, কিন্তু ল্যারি বলে, আরে শালি আমাকে একা রেখে গেলে, আমি তো ভয় পাচ্ছি। বাট স্যালি বলে, তুমি তো খুব বড় বড় কথা বলতে পারো, এত বড় বড় ভয়ঙ্কর ইংলিশ ছবি একা দেখো, পর্ন সিনেমা একা দেখো, তাহলে এখানে একটু একা হ্যান্ডেল করো। তোমাকে তো জাস্ট মূর্তির দিকে তাকিয়ে থাকতে হবে, তাই না? তুমি তো দেখোই অনেক কিছু টিভিতে। আর হ্যাঁ, দেখতে থাকো, কিন্তু ভুলেও ব্লিঙ্ক করো না। আর তারপর স্যালি চিৎকার করে বলে, আরে সকল দরজা জানালাও তো এই মূর্তিগুলো বন্ধ করে দিয়েছে, মনে হয় আমাদের তারা এখানেই বন্দি করতে চায়। আর এই দিকে ল্যারি একবারও চোখের পলক না ফেলে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, মূর্তি কেন এগুলো করলো? স্যালি তখন বলে, হয়তো ওদের প্রয়োজনে একটা জিনিস আমাদের কাছে রয়েছে, হতে পারে সেটা আমার কাছে থাকা চাবি। তো ল্যারি তখন বলে, তাহলে তুমি সেই চাবিটা ওদের দিয়ে দাও, তাহলে তো আমাদের ছেড়ে দেয়। স্যালি তখন বলে, তুমি কি একটা গাধা, এতখানি কথাও কিছু বুঝতে পারোনি? ওই চাবিটা যদি ওদের দিয়ে দিই তাহলে তো ডক্টর হুর এত বছরের পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। আর ওপর থেকে 3টা মূর্তির আওয়াজ আসছে, আমি ওদের গিয়ে দেখে আসছি। তো এই কথা বলে স্যালি চলে যায়, কিন্তু এইদিকে ল্যারি খুব চিন্তায় পড়ে যায় যে স্যালির আবার কি হবে। আর সে করে কি অনেকটা সময় ব্লিঙ্ক না করে মূর্তির দিকে তাকিয়ে থাকে এবং এক মুহূর্তের জন্য ল্যারি যখন স্যালিকে দেখার জন্য পেছনে ফেরে, ঝট করে মূর্তিটা আবার সামনে চলে আসে। এতটাই কাছে আসে যে অল্পের জন্য ল্যারিকে স্পর্শ করে ফেলতো, কিন্তু ল্যারি ভাগ্যক্রমে তাকানোর কারণে ওই মূর্তিটাকে ছুতেও পারে না, তার আগেই স্ট্যাচু হয়ে যায়। আর অন্যদিকে ওপরে গিয়ে স্যালি কোনো মূর্তি দেখতে পায় না, আর তখনই সে আন্দাজ করে নেয় যে মূর্তিগুলো হয়তো বেসমেন্টে রাখা কোনো ফোন বুথের কাছে রয়েছে। তো স্যালি তখন জোরে চিৎকার করে ল্যারিকে বলে, মূর্তির দিকে তাকিয়ে তাকিয়ে তুমি বেসমেন্টের দিকে আসো, যেখানে আমি আছি সেখানে আসো। তো এরপর দুজনে যখন বেসমেন্টে আসে, দেখে ওই ফোন বুথকে ঘিরে সেই 3টা মূর্তি দাঁড়িয়ে রয়েছে এবং যতক্ষণ তারা ওই মূর্তির দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ তো কোনো ভয়ের কারণ নেই। এই জন্য স্যালি করে কি চাবি বের করে আর উপরের তলায় ল্যারি যে মূর্তিটা দেখছিল সেটা এখন নিচে চলে আসে, মানে ওদের ধাওয়া করতে করতে। কিন্তু তখনই এখানে লাইভ আপ ডাউন হওয়া শুরু হয়, মানে উপরের মূর্তিটা ইলেকট্রিসিটি লাইনের 12টা বাজিয়ে দিয়েছে। তো এইভাবে চলতে থাকলে পুরো বাড়ির বিদ্যুতের লাইন চলে যাবে এবং অন্ধকারের ফলে ওরা মূর্তিগুলোকে আর দেখতে পাবে না। আর এই সুযোগে মূর্তিগুলো ওদেরকে স্পর্শ করে অতীতে পাঠিয়ে দিতে পারবে। তবে এইরকম পরিকল্পনা সফল হওয়ার আগেই স্যালি করে কি ধীরে ধীরে সেই ফোন বুথের দিকে যায় এবং যখনই লাইটটা অফ হয় এবং মূর্তিগুলো এগিয়ে আসে, তখনই ভাগ্যক্রমে লাইট চলে আসে এবং মূর্তিগুলো সেখানে থেমে যায়, কারণ আলোতে তারা মূর্তিগুলোকে দেখতে পাচ্ছিল। তো এইভাবে মূর্তিগুলো এগোতে থাকে। স্যালিরও আপ্রাণ চেষ্টা করে ফোন বুথটা খোলার জন্য এবং একেবারে লাস্ট মোমেন্টে স্যালি কোনো রকমে ফোন বুথটা খুলে ফেলে এবং ভেতরে চলে যায়। আর ভেতরে অনেক বড় একটা জায়গা ছিল, মানে বাইরে থেকে দেখতে যদিও মনে হচ্ছে একটা ছোট ফোন বুথ, কিন্তু ভেতরে অনেক বড় জায়গা এবং এখানে ডক্টর হুর একটা হলোগ্রাম ছিল। আর সেই হলোগ্রাম বলে ওঠে, তোমরা ওই ডিভিডির সিডিটাই টাইম মেশিনে দিলে এই মেশিনটা আমার সময় আমার কাছে চলে আসবে। তো ডক্টর হুর যে ভিডিওটা ছিল সেই ভিডিওগুলো তো ল্যারি একটা ভিডিওতে সেট করে নিয়ে এসেছে। তো হঠাৎ করে তখন ডিভিডিতে আলো জ্বলে ওঠে, মানে এখন ল্যারিকে এই ডিভিডিটা টাইম মেশিনে ঢোকাতে হবে। আর ওই মুহূর্তে দেখা যায় বাইরে দাঁড়ানো মূর্তিগুলো টাইম মেশিনকে জোরে জোরে ধাক্কা দিতে থাকে যাতে ওরা ডিভিডি না ঢোকাতে পারে। আর এদিকে স্যালি আর ল্যারি হেলে দুলে এদিক ওদিক পড়ে যেতে থাকে এই কারণে, কিন্তু তারপরে কোনো রকমে তারা ওই ডিভিডিটা মেশিনে ইনসার্ট করতে পারে, যেরকমটা ডক্টর হু বলেছিল। আর এরপরে এই মেশিন গায়েব হতে শুরু করে এবং ডক্টর হুর কাছে চলে যায় 1969 সালে। কিন্তু এইখানে স্যালি এবং ল্যারি এই মূর্তিগুলোর মাঝে ফেসে যায়। তো স্যালি এখানে ল্যারিকে বলে, দ্রুত মূর্তিগুলোর দিকে তাকিয়ে থাকো, নয়তো আমরা এখনই মারা পড়বো। তবে ল্যারি বলে, ভালো করে তাকিয়ে দেখো, এখন আর আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ ডক্টর হু অনেক স্মার্ট। সে আগে থেকেই জানতো যে চারিদিক থেকে মূর্তিগুলো এগিয়ে আসবে এবং তারা ওই ফোন বুথটাকে ধাক্কাবে এবং এতটাই কাছে আসবে যে তারপর হঠাৎ করে টাইম মেশিন গায়েব হয়ে গেলে এই মূর্তিরাই করবে কি একে অপর দিকে তাকিয়ে ফেলবে। আর এর ফলে যেটা হবে, তারা স্ট্যাচু হয়ে থাকবে। তার মানে মূর্তিগুলো এখানে সারা জীবনের জন্য একে অপরকে দেখতে থাকবে এবং সাধারণ মূর্তি হয়ে থাকবে। কিন্তু কোনো বোকা মার্কা লোক যদি এই মূর্তিগুলো সরায়, বুঝতেই পারছো কি হবে। তো স্যালি তখন বলে, আসলেই তো এখন তো আর মূর্তিগুলো নড়াচড়া করছে না, বাট বাই দা ওয়ে এই সবকিছু কিন্তু আমারই ক্রেডিট। বাট ল্যারি বলে, আমার কি কম ক্রেডিট রয়েছে? তো যাই হোক, বুঝতেই পারছো, যতক্ষণ না পর্যন্ত এই মূর্তিগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই মূর্তিগুলো কাউকে ক্ষতি করবে না এবং তারা সারা জীবনে এরকম পাথরের মূর্তি হয়ে থাকবে। তো এই ঘটনার 1 বছর পরে আমাদের দেখানো হয়, যেখানে আমরা দেখি স্যালি এবং ল্যারি একসাথে মিলে ডিভিডি শপ পরিচালনা করছে এবং তারা বিয়ে করবে খুব শীঘ্রই। তো ল্যারি দেখা যে স্যালি একটা প্যাকেট রেডি করছে, আর এটা সেই প্যাকেট যেটার মধ্যে এই পুরো মিশনের সবকিছু ছিল, মূর্তির ছবিও ছিল এবং স্যালি যে ওই কি কি কথা বলেছে, কি ডক্টর হুর সাথে কি কি হয়েছে সব লিখে রেখেছে। তো সবকিছু
সবকিছু ওই প্যাকেজে ছিল। তো ল্যারি যখন এটা দেখে তখন বলে এই ঘটনার 1 বছর পার হয়ে গিয়েছে, তুমি এখনো ভুলোনি এগুলো? স্যালি তখন বলে এগুলো আমি কিভাবে ভুলতে পারি? আর ডক্টর হু নিজে সেই পুরাতন বাড়ির দেওয়ালে আমার নাম লিখে রেখেছিল এবং সে লিখেছিল যে নিচে ঝুঁকে যাও। তো আমি যদি ওই দিন নিচে না ঝুঁকতাম, ওই পাথরটা আমার মাথায় লাগতো, আমি মারা যেতাম, আমি পৃথিবীতেই থাকতাম না। তো এই জন্য আমাকে জানতেই হবে ডক্টর হু এসব কিভাবে আগেই জেনেছিল, দেয়ালে কিভাবে লিখেছিল, কেন এগুলো হয়েছে। আমি ডক্টর হুর সাথে দেখা করতে চাই। তো ল্যারি তখন বলে দেখো, কিছু জিনিস যতক্ষণ সিক্রেট থাকে ততক্ষণই আমরা শান্তিতে থাকতে পারি, কিন্তু এই বিষয় জানার পরে, খুব বেশি জানার পরে হয়তো ওই বিষয়ে শান্তি আমাদের চলেও যেতে পারে। তবে তারপরে ল্যারি বলে ঠিক আছে, তোমাকে অনেক ক্লান্ত লাগছে, তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য দুধ কিনে নিয়ে আসি। তো এই কথা বলে ল্যারি চলে যায়। তো এর পরের দৃশ্যে আমরা দেখি ডক্টর হু আর মার্থাকে দেখে স্যালি চমকে ওঠে এবং দৌড়ে তাদের কাছে যায়। বাট ডক্টর হু জিজ্ঞাসা করে আপনি কে? স্যালি তখন বলে আপনি আমাকে ভুলে গেলেন ডক্টর হু? ডক্টর হু বলে আমি তো তোমাকে চিনিই না, আজই আমি প্রথম এখানে আসলাম। তো স্যালি তখন বলে আচ্ছা, আপনি কি তাহলে অতীত থেকে আসলেন? ডক্টর হু বলে কিসের অতীত, তুমি কি বলতে চাইছো? স্যালি তখন বলে আপনি তো বলেছিলেন যে টাইম খুব কনফিউজিং একটা ব্যাপার, আর আমি এটাও জানি আপনি একজন টাইম ট্রাভেলার, তো আপনি কি অতীত থেকে এসেছেন? ডক্টর হু তখন বলে না, আমরা অতীত থেকে আসিনি, আমরা ভবিষ্যৎ থেকে এসেছি, কারণ পৃথিবীতে একটা ক্রিয়েচার পৃথিবীকে ধ্বংস করতে যাচ্ছে, আর সেই ক্রিয়েচারকে আটকাতে আমরা ভবিষ্যৎ থেকে অতীতে এসেছি, মানে বর্তমানে। তো এরপর স্যালি করে কি তাকে সেই প্যাকেজটা দেয় এবং বলে আমার কথা খুব ভালো করে শুনুন, আপনি একটা ঝামেলায় ফেসে যাবেন, ওই ক্রিয়েচারের সাথে আপনি পারবেন না এবং আপনি চলে যাবেন হচ্ছে 1969 সালে, আর আপনার টাইম মেশিনটা বর্তমানে আটকা থাকবে এবং তারপর আমার হেল্প লাগবে এবং এরপর ধাপে ধাপে যা হবে আমি এই প্যাকেজে লিখে দিয়েছি, আর এটা আপনি আপনার কাছে রাখুন। তো ডক্টর হু তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের প্রাণ বাঁচালে, আর সত্য বলতে তুমি যদি এটা করে থাকো শুধুমাত্র আমার নয়, পুরো বিশ্বকে বাঁচিয়ে দিলে। আর তারপর ডক্টর হু জিজ্ঞাসা করে তোমার নাম কি? স্যালি তখন নিজের নাম বলে, আর তখন এখানে ল্যারি চলে আসে, আর সে ডক্টর হু এবং মার্থাকে দেখে পুরো চমকে যায়। আর এই পুরো বিষয় জানার পরে সে বুঝতে পারে যে এই ঘটনার শুরু এখান থেকে হয়েছিল, মানে এই সিনেমার লাস্টের সিনে হচ্ছে প্রথম সিন, এখান থেকেই টাইম লুপ মনে করো যে ঘুরে আবার এখানে এসেছে এবং এই টাইম লুপ থেকে বের হবে যদি এইবার আমাদের ডক্টর হু ওই ক্রিয়েচারদের মারতে গিয়ে ওদের কাছে হেরে 1969 না চলে যায়। তো যাই হোক, সিকিউরিটি হিসেবে তো ডক্টর হু আর মার্থা তো স্যালির দশের প্যাকেজটা নিয়েই গিয়েছে, তবে যদি ভাগ্য খারাপ হয় আবারও তারা ফেসে যাবে 1969 সালে, টাইম লুপটা আবারও পুনরাবৃত্তি হবে, আর যদি না হয় তাহলে তো আবার তারা ভবিষ্যতে চলে যাবে। তো যাই হোক, স্যালি খুব খুশি যে সে পৃথিবীকে বাঁচাতে পেরেছে, তার কিছুটা অবদান রয়েছে। আর তারপর স্যালি এবং ল্যারি সিদ্ধান্ত নেয় তারা খুব শীঘ্রই বিয়ে করবে এবং সারা জীবন মিলে এই ডিভিডি শপ চালাবে, আর এতেই তারা খুশি। কিন্তু ওরা জানতো না যে ভবিষ্যতে ডিভিডি বলে কিছু থাকবে না, আইফোন চলবে, আইফোন। তো যাই হোক, এই শহরে কিন্তু হাজারো মূর্তি রয়েছে, কিন্তু সবগুলোই কি পাথরের সাধারণ মূর্তি নাকি কোনো এলিয়েন ক্রিয়েচার যারা আমাদের উপর নজর রাখছে? তো এজন্য ডক্টরের হুর কথা আপনারা কখনোই ভুলবেন না, কোনো মূর্তি দেখলে অবশ্যই ব্লিঙ্ক করবেন না। আর ন্যারেটিভে এই কথা বলেই এই কাহিনীটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিবার। এখানে একটা কথা না বললেই নয়, ভাই এই ভয়েস দিতে গিয়ে আমার এত ঘুম পাইছে, রাত্রে ঘুম হয় নাই, ঘুমে মনে করো আমার চোখ শরীর পড়ে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে। তো এই জন্য আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে, তবে আমি আশা করি বোঝাতে পেরেছি, যতটুকু সহজভাবে বোঝানো যায় চেষ্টা করেছি। আর যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিই আমাদের ই কমার্স সাইটের কথা। আমার ই কমার্স যে সাইটটা রয়েছে স্যাভেজ অন, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা একবার হলেও প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য ওয়েবসাইটটি ঘুরে আসবে এবং আমার ওই ওয়েবসাইট থেকে কিন্তু প্রোডাক্ট কিনলে একটা করে কুপন যাবে এবং প্রতি 10 দিনে আমরা একজনকে একটা করে ট্যাব পুরস্কার দেবো, মানে 300টা সেল যখন হবে, ধরো তুমি 2টা প্রোডাক্ট কিনলে তাহলে তোমার কাছে 2টা কুপন যাবে। তো এরকম প্রতি 10 দিনে মাত্র 300টা সেল হলেই বা 300টা কুপন হলে আমরা করবো কি লটারি করবো। তো ওই লটারি করে একজন ভাগ্যবান বিজয়ী যে পাবে হচ্ছে একটা Xiaomi ট্যাব, ভালো মানের ট্যাব, তো তার এলাকাতে চলে যাবে আমাদের প্রতিনিধি দল এবং তার হাতে পুরস্কারটা পৌঁছে দিয়ে আসবে। তার অনুভূতি আমরা এখানে 3 চ্যানেলে প্রকাশ করব এবং সে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবে, আমাকে যে কোনো প্রশ্ন করবে, এই পুরো বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি অধীর আগ্রহে রয়েছি যে কে হবে আমার সে ফার্স্ট উইনার, কোন ভিউয়ার্স আমার সে ফার্স্ট উইনার হবে, কারণ তোমাদের সাথে আমি 5-7 বছর ধরে রয়েছি। তো কত পুরনো সাবস্ক্রাইবার এবং বাংলাদেশের কোন প্রান্তে আমার সেই গিফটটা যায় আমি দেখার জন্য অধিক আগ্রহ রয়েছি। তবে এর সাথে আরেকটা সেকেন্ড পুরস্কার রয়েছে, সেটা হচ্ছে একটা গেমিং হেডফোন। আর যদি আমার এই ছোট ক্যাম্পেইনটা সফল হয়, নিশ্চিত থাকো অনেক বড় ধরনের ধামাকা নিয়ে আসবো এবং আমি আমার সব পুরস্কার আমার অডিয়েন্সদেরই দেবো। আর এ কারণে তোমাদের ভাইকে তোমার সাপোর্ট করা উচিত। যদি তুমি অর্ডার না করতে পারো, অন্তত ফেসবুক, অন্তত ওয়েবসাইটটা শেয়ার দিও, বা আমি যে কথাটুকু বললাম এই কথাটুকু তোমরা কেটে নিয়ে তোমরা একটা পোস্ট করে দিও যে এই ওয়েবসাইট থেকে কিনলে একটা করে কুপন পাওয়া যাবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং মাস্ট একটা কিছু হলো অর্ডার করো এবং এই ক্যাম্পেইনে অবশ্যই অংশগ্রহণ করো, কারণ আমি দেখতে চাই আমার সেই ফ্যানটাকে, মানে এই টাইম ট্রাভেল তো আর করা সম্ভব না, আমি দেখতে চাই 10 দিন পরে 27 তারিখে আমরা ড্র করবো, সেই দিন কে হয় সে ভাগ্যবান বিজয়ী, যাকে দেখবে বাংলাদেশের যত র্যান্ডম গ্রুপের ফ্যান রয়েছে সবাই তাকে দেখবে, হতে পারে অন্য হতে পারে কোনো একটা অজপাড়া আগে কোনো ভাগ্যবান বিজয়ীর কাছে ওই পুরস্কারটা পৌঁছে গেল এবং তার অনুভূতি দেখে তোমরা অবাক হয়ে যাবে, আর ভাই কি ভাগ্য। তো যাই হোক, বিদায় নিচ্ছি আমি, অবশ্যই একটা অর্ডার করো, হতে পারে তুমিও সেই জন হতে পারো। তো বিদায় নিচ্ছি, বাই।